খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে মেডিকেল বোর্ডের সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। স্বৈরাচার পতন দিবস আজ। 1990 সালে এরশাদ সরকারকে হটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খালেদা জিয়া। ফের অস্থির পেঁয়াজের বাজার। 2 দিনে বাড়ল কেজিতে 35 টাকা। যোগান ঘাটতির অজুহাত ব্যবসায়ীদের, নজরদারির অভাবকে দুষছেন ভোক্তা। এবং পাক আফগান সীমান্তে দুই পক্ষের তুমুল গোলাগুলি, ব্যর্থ শান্তি আলোচনার পর উত্তেজনা চরমে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা ইয়াসমিন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। সকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানা যায়। মিডিয়া সেল বলছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে লন্ডন নেয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে বলে জানায় ঢাকাস্থ কাতার দূতাবাস। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এভারকেয়ারের সামনে থেকে আমাদের জানাবেন। স্পষ্ট ধরেই শুরু করি, সেটি হচ্ছে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন নেওয়া হবে কিনা এই বিষয়ে জানতে আসলে রাতে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে যে কবে নাগাদ তাকে লন্ডনে নেওয়া হবে। এছাড়া আমরা সকাল থেকে গণমাধ্যম কর্মীরা রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছি। এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হয়নি, তবে কিছুক্ষণ পরে হয়তো বা আনুষ্ঠানিক একটা ব্রিফিং হতে পারে, তখন হয়তো আপনাদের সবশেষ তথ্য জানাতে পারবো। এছাড়া আমি যদি আপনাকে জানাই যে বেগম খালেদা জিয়ার যে লন্ডন যাওয়ার কথা ছিল, সেটি কারিগরি ত্রুটি থাকায় কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় কিন্তু তার সেই লন্ডন যাত্রা অনেকটা পিছিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্স যেটি আছে সেটি যুক্তরাজ্যে নেওয়া হবে। এবং সকালে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কিনা এ বিষয়ে রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। পাশাপাশি শুক্রবারে গতকালকে প্রফেসর ডক্টর AQM মহসিনের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি সম্পন্ন হয় এবং অ্যান্ডোস্কোপির রিপোর্ট অনুযায়ী তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানানো হয়েছে। এবং এর আগে ঢাকাস্থ কাতারের দূতাবাস জানায় বেগম জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার সরকার, কিন্তু শুক্রবার পাঠানোর কথা থাকলেও এটি কারিগরি ত্রুটির কারণে সেদিন পৌঁছায়নি। পরে দূতাবাস জানায় যে জার্মানির অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির কোম্পানি হলেও সেটি সব ব্যবস্থাপনা কিন্তু করেছে কাতার সরকার। এবং এটি জানা গেছে যে বেগম জিয়ার আসলে শারীরিক সব কন্ডিশনের উপরে রাতে যে মেডিকেল বোর্ড হবে, সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে যে কবে নাগাদ বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এবং এখন পর্যন্ত কিন্তু দলের পক্ষ থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের আপডেট নিয়ে এখন সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কিছু জানায়নি। তবে আমরা অপেক্ষা করছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই যদি সরকার যদি বিএনপি পক্ষ থেকে যদি জানানো হয় সেটি আপনাকে জানানোর চেষ্টা করবো। এছাড়া আপনাকে ফারজানা একটু জানিয়ে রাখি যে বেগম জিয়া কিন্তু আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন এবং বিগত কিন্তু প্রায় 13 দিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল বলা যাবে। এবং উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড রাতে তাকে সার্বিক সব পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে যে আসলে কবে নাগাদ তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। তো এখন পর্যন্ত আসলে বিএনপির যে মিডিয়া সেল এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে বেগম জিয়ার অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত এবং স্থিতিশীল। তো আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই ছিল সবশেষ আপডেট। ফারজানা, ধন্যবাদ শামীম। আজ নানামাত্রিক রাজনৈতিক প্রতিহিংসা আর জেল জুলুমে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া।
অথচ 1990 সালের এই দিনেই তার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে মুক্তি পায় গণতন্ত্র। বাংলাদেশের রাজনীতি আশা নিরাশার এক দীর্ঘ মহাকাব্য তিনি, আপোষহীনতার এক উজ্জ্বল দূতি। বেগম খালেদা জিয়ার বহুমাত্রিকতার সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। অতি তাড়াতাড়ি ম্যাডামদের সুস্থ করে আমাকে লগে যেন হাত মিলাই দিতে পারে, আবার ম্যাডামের যেন হাত মিলাইতে পারে। এভারকেয়ারের সামনে এভাবেই দুহাত তুলে প্রার্থনায় মত্ত খোদেজা বেগম। চাওয়া শুধু একটাই, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য। ম্যাডাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি নামাজ পড়ে দোয়া করি ম্যাডামের লাগে। ম্যাডামের 97 সালে আমার সাথে হাত মিলাইছে মণিপুর পাড়া। খোদেজার মতো মানুষের সংখ্যা কম নয়, এমন ভক্তি থাকবে নাই বা কেন? তিনি তো বিএনপির নেত্রী নয়, দলমতের ঊর্ধ্বে তিনি সর্বজনীন। আমার বাড়ি কুমিল্লা, মুরাদনগর থানা। আমি আইসি আমরা দেখতাম আর কি অবস্থা। আল্লাহ ওনাকে বাঁচাই রাখুক, 20 কোটি মানুষের আশা পূরণ করুক, 20 কোটি মানুষের মধ্যে একজন সৎ ব্যক্তি থাকতেই পারে। বেগম খালেদা জিয়া নারীদেরকে সবসময় ভালোবাসে এবং গরিব অসহায়কে ভালোবাসে এবং সবার সাথে মিশে। ওনার ভিতরে কোনো হিংসা অহংকার বলতে কিছুই নাই। নারীত্বের কমলতার পাশে লুকিয়ে থাকা এক লৌহদৃঢ়তা। তার রাজনৈতিক জীবন যেন এক নদীর স্রোতধারা। অগণিত ষড়যন্ত্র, অপপ্রচার, 1.5 যুগ ব্যাপী জেল জুলুমের বাধা সবকিছু ডিঙিয়ে নতুন পথ তৈরি করেছেন তিনি। সেই লৌহমানবী নেত্রী আজ শয্যাশায়ী। তার অসুস্থতা যেন পুরো জাতির মানবিকতার পরীক্ষা। রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু যে শূন্যতা বহু পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেয়, সেই শোকই তাকে এনে দাঁড় করায় জনতার কাতারে। আজ তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া কেবল বিএনপি নেতাকর্মী সমর্থকদের বিষয় নয়, এটি পুরো জাতির জন্যই মানবতার প্রশ্ন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বেগম জিয়া আধুনিক মননের অধিকারী বলেই 2003 সালে প্রাথমিকে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে আবেগঘন শুভেচ্ছা চিঠি পাঠিয়েছিলেন। এ উপহার ছিল মেধাবী শিশুদের প্রতি একজন রাষ্ট্রনায়কের আন্তরিকতা ও উৎসাহের প্রকাশ, যা আজও তাদের জীবনে অনুপ্রেরণার উৎস। তার সেই দৃঢ়তার প্রজ্ঞা দেশের জন্য এখন খুবই প্রয়োজন। এই মুহূর্তে তাই জাতির একটাই প্রার্থনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ফের উত্তপ্ত পেঁয়াজের বাজার। দুদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে দাম বেড়েছে 35 টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আর ব্যবসায়ীরা জানান, উৎপাদন এলাকা থেকে পেঁয়াজ আসা কমে গেছে। তারপরও আমদানি করা হচ্ছে না এমন খবরে মজুতদার ও কৃষকরা ধীর গতিতে পেঁয়াজ ছাড়ছেন। তাছাড়া প্রতি বছর এ সময় বাজারে মুড়ি কাটা পেঁয়াজ চলে আসলো এবার ভিন্ন চিত্র। এসব কারণে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দামে প্রভাব পড়েছে। সিরাজগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা তাদের। সেই সাথে ভালো দাম পেলে লাভের আশা করছেন কৃষকরা। সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চলতি মৌসুমে সিরাজগঞ্জে বিস্তীর্ণ মাঠ জুড়ে শীতকালীন সবজির সমারোহ। কোথাও ক্ষেত জুড়ে বাঁধাকপি, ফুলকপি, লাউ, মূলা, বেগুন, সিম সহ নানা রকম শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। বাজার দর ভালো থাকলে লাভের আশা করছেন চাষিরা। এই সিজনে আমরা পালং শাক করি, কপি করি, পাতাকপি করি, ডাটা করি, পেঁয়াজি করি। 1 বিঘা জমি এই 12-14 হাজার টাকা খরচা হয়, 35-40 হাজার টাকা কিন্তু আমরা কেনা বেচা করি। বাজার ভালো রাখে 1 লক্ষ টাকা বেচা যাবে। যদি বাজার নিম থাকে তাহলে 70-80 হাজার টাকা। রোগবালাই নিয়ন্ত্রণে এবং বিষমুক্ত সবজি চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। মাঠে ঘাটে বিভিন্ন কৃষকদের রোগবালাই, পোকামাকড় এবং সারের যেন সরবরাহ নিশ্চিত থাকে, এই বিষয়গুলো নিয়ে কখন কি স্প্রে করতে হবে, কোন ফসলটা আগাম কিংবা নাবি রোপণ করতে হবে,
এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন রকম শীতকালীন সবজি আবাদ চলমান রয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে নিরাপদ এবং বিষমুক্ত সবজি উৎপাদনের ব্যাপারে আইপিএম প্রযুক্তির ব্যাপারে আমরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছি। পাশাপাশি আধুনিক কলা কৌশল এবং চাষাবাদের ব্যাপারেও তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এই বছর সদর উপজেলায় প্রায় 2600 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। একাত্তরের এই দিনে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়ে মুক্তিযুদ্ধে নতুন মাত্রা যোগ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এর মধ্যেই মুক্তিকামী মানুষকে দমাতে পাকিস্তানি সেনাবাহিনী কঠোর আক্রমণ চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। বাকিটা জানাচ্ছেন রাজীব আহমেদ। স্বাধীনতা যুদ্ধের এ পর্যায়ে একের পর এক অঞ্চল শত্রুমুক্ত করে ঢাকার পথে আসতে থাকেন মুক্তিযোদ্ধারা। ৭১-এর ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। এর ঘণ্টা দেড়েক পর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ইন্দিরা গান্ধীর এ ঘোষণার পরপরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। অন্যদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্র উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয় পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন। নিরাপত্তা পরিষদের ৭ সদস্য মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর ভোটদানে বিরত থাকে ব্রিটেন ও ফ্রান্স। এদিন ঢাকায় পাকিস্তান সরকারের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে তার সেনারা পুরোপুরি প্রস্তুত। মুক্তিবাহিনীর তীব্র লড়াই ও প্রতিরোধের মুখে ৭১-এর এদিন ভোর থেকেই পাকিস্তান সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের সদস্যরা পালিয়ে যেতে থাকে। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে শত্রুরা পালিয়ে গেলে লাল সবুজের পতাকা ওড়ে কুড়িগ্রামে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। শুক্রবার আবারও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে দুদেশই, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই সংঘাত ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে ভারত সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, রাশিয়া ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। শুক্রবার পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সংঘাত ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় দুদেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। তালেবান সরকারের দাবি, পাকিস্তান প্রথমে আফগানের কান্দাহার প্রদেশের বোলদাকে হামলা চালায়, তবে পাকিস্তানের অভিযোগ আফগান সেনারাই প্রথমে চামান সীমান্তে গুলি ছোড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেছেন, তার দেশ পুরোপুরি সতর্ক রয়েছে। ভৌগোলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ভারত সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, তার দেশ ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়তে মস্কো দিল্লিকে সহায়তা করবে বলেও জানান তিনি। সফরে একাধিক সমঝোতা চুক্তিতেও সই করে ভারত রাশিয়া। এসবের বেশিরভাগই দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়া ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মজবুত উল্লেখ করে এটি আরও দৃঢ় করার আশ্বাস দেন ভ্লাদিমির পুতিন। ঐশী আলম, মোহনা সংবাদ। দর্শক, আগেই যেমনটা জানিয়েছিলাম, পেঁয়াজের দাম বৃদ্ধিতে খুচরা এবং পাইকারি বাজারে প্রভাব পড়েছে। সে বিষয়ে সার্বিক বাজার পরিস্থিতি জানাতে রংপুর সিটি কর্পোরেশন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে গেছে, এ নিয়ে রংপুরের চিত্র জানাবেন, ভোক্তারা কি বলছেন? ঐতিহ্যবাহী সিটি কর্পোরেশন কাঁচা বাজার, এই কাঁচা বাজার থেকে যদি আপনাকে বলি যে কাঁচা বাজার বিশেষ করে পেঁয়াজের যে মূল্যটা গত 2-3 দিনে যে বৃদ্ধি পেয়েছে, সেটি কিন্তু একেবারে পেঁয়াজের ঝাঁঝে কিন্তু অনেকটাই ক্রেতা শূন্য। বিশেষ করে ক্রেতাদের তাদের দেখা যাচ্ছে যে ব্যাগ যে আছে, এই ব্যাগটা কিন্তু অনেকটাই শূন্য হয়ে যাচ্ছে। তারা কিন্তু ভরপুর করে নিয়ে যেতে পারতেছে না। বিশেষ করে পেঁয়াজের মূল্য
গত 4 দিন আগে ছিল, 2 দিন আগে ছিল 110 টাকা, সেটি কিন্তু 136 টাকা থেকে 40 টাকা কেজি হচ্ছে। এবং রসুন এর কেজি 70 টাকা থেকে 120 টাকা, আদার কেজি 90 টাকা থেকে 110 টাকা কেজি। ফুলকপির যেটা কথা বলার চেষ্টা করেছে, ফুলকপি হচ্ছে 30 টাকা, এবং বাঁধাকপি যেটা আছে সেটা হচ্ছে 30 টাকা, এবং সিম 60 টাকা, আলু 20 টাকা, এবং শিল বিলাতি আলু রংপুরের যে সুস্বাদে যে ভালো আলুটি সেটি হচ্ছে 40 টাকা আলু। এখন এখানে একজন ক্রেতা আছে, আমরা তার কাছে জানবো কি কি কিনতে আসছেন এবং এই যে পেঁয়াজের বললো কেজি কত পেঁয়াজের? আচ্ছা, একটু জানতে চাই। পেঁয়াজ কেজি 140 টাকা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু আপনি শুনলেন যে এই ক্রেতা যে যারা পেঁয়াজ সহ বিভিন্ন জিনিস কিনতে আসছে, তারা কিন্তু এই পেঁয়াজ সহ অন্যান্য দ্রব্যমূল্য যদিও অনেকটাই স্বাভাবিক আছে, কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছে যে পেঁয়াজের মূল্যটাই একেবারেই নাভি নিঃশ্বাস। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু এই মনিটরিং করা হচ্ছে। আর বিক্রেতারা যেটা বলার চেষ্টা করেছে যে এখন এই পেঁয়াজের সিজনটা শেষ, অর্থাৎ মৌসুমটা শেষ, যার কারণে এই পেঁয়াজের মূল্যটা অনেকটাই বৃদ্ধি হয়েছে। ফারজানা, এই ছিল রংপুর সিটি কর্পোরেশন থেকে পেঁয়াজের মূল্য সহ কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। শত কোটি টাকার প্রায় ৮০ একর বালু মহলের জায়গা জোরপূর্বক দখল করে বালু ও পাথর উত্তোলন করছে সুনামগঞ্জের তাহিরপুরে ঢালার পাড়ের প্রভাবশালীরা। এতে সরকারি ডিসির খতিয়ান, ধর্মীয় এবং ব্যক্তি মালিকানার জায়গাও আছে, কিন্তু মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। এ বিষয়ে অভিযান চলমান বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় সরকারি, ধর্মীয় ও ব্যক্তি মালিকানার সমৃদ্ধ বালু ও পাথর মহল দখলে নেমেছে প্রভাবশালী মহল। পুরান লাউর মৌজার ডিসিরি খতিয়ানের জায়গা, বন ও পরিবেশ অধিদপ্তরের সরকারি জায়গা সহ মোট ৮০ একরের প্রায় ১০০ কোটি টাকার বালুচর প্রভাবশালীদের দখলে। বাইক নিয়ে পুলিশও ঢোয়ায় দেয়, ইয়া করে নিয়ে হামলা সামলা করতে বাইক থাকতারে না, এই অবস্থার। বড় চাচার কাছ থেকে টাকা নিয়ে ওনাদেরকে বয় দেখায়, মামলার হুমকি দেয়। জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে সেভ মেশিন ও ক্যাশার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু ও পাথর উত্তোলন করে আসছে। গ্রামের একাধিক বসত ভিটা হুমকির মধ্যে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন প্রভাবশালী মহল। এই যে জায়গা 50 বছর আমার দখলে, আমি সরকারি রায়ও পাইছি। এটা হলো পুরান লাউর মৌজা, একটা মামলা করাইছে, আমি যাবি কইরা না হুমকি তুমকি দে, আমরা বাড়ি ঘর তোর ভাঙি লইব, এন করবো সেন করবো। আমার জায়গা আমি কাগজে উপস্থিত আছি। এখন বেলায়েত নামে একজন তৈরি হয়েছে, তার সে বলতেছে তার কাগজ আছে, তা আমরা বলছি যে কাগজ নিয়ে তুমি আসো। সরকারি, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধারে সরকার ও প্রশাসনের জোর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। এই জায়গা থেকে বালু বেচা ওরা কোটি কোটি টাকার মালিক। আমি তাদের পার্শ্ববর্তী, তাদের বাড়ির পাশে জায়গাটা তাকাতে আমি জায়গা যাইতে পারতেছি না, বিভিন্ন ভয়ভীতি দেখাইতেছে আমারে। অদিত্যপুরের পাশে আমার 2 দাগে 65% জায়গা, এক দাগে আর এক দাগে হইল 50%। এই জায়গাটা জুড়ে খাইতেছে। বালু তুলিয়া বালু বিক্রি করে প্রতি রাতে 20-30 লক্ষ টাকা বালু বিক্রি করে, এটা একটা নদীর মতো কইরা নিছে। ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও নৌ পুলিশের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পাহাড় কাটা বন্ধের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, নৌ পুলিশ সবার সমন্বয়ে আমরা কিন্তু টাস্কফোর্স অভিযান পরিচালনা করতেছি। ভূমিক্ষেকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে মেডিকেল বোর্ডের সংকেত পেলে দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। স্বৈরাচার পতন দিবস আজ। 1990 সালে এরশাদ সরকারকে হঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খালেদা জিয়া। ফের অস্থির পেঁয়াজের বাজার, 2 দিনে বাড়লেও কেজিতে 35 টাকা। যোগান ঘাটতির অজুহাত ব্যবসায়ীদের, নজরদারির অভাবকে দুষছেন ভোক্তা।
এবং পাক আফগান সীমান্তে দুই পক্ষের তুমুল গোলাগুলি, ব্যর্থ শান্তি আলোচনার পর উত্তেজনা চরমে। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।